রিসেন্টলি 16 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে একটি পোস্ট করে, যেখানে তিনি লিখেন 16 ডিসেম্বরের এই ইনসিডেন্ট পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় এবং এটা ভারতের বিজয় দিবস। তারা সম্পূর্ণ বাংলাদেশের এই যুদ্ধ এবং বাংলাদেশের এই শহীদদেরকে অস্বীকার করছে, তাও যেন তেন কোনো ব্যক্তি নয়, স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নিজে। এখন প্রশ্ন ওঠে, ভারতের সহযোগিতা ছাড়া কি আমরা কখনোই পাকিস্তানের বিরুদ্ধে 71-এর যুদ্ধে জিততে পারতাম না? জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে গণ অভ্যুত্থানের সময়ে। 1969 সালের গণ অভ্যুত্থানে পরিষ্কার হয়ে গিয়েছিল পূর্ব বাংলা খুব দ্রুতই স্বাধীন হতে চলেছে। বাংলাদেশের সকল নেতারা দ্রুতই এই স্বাধীনতা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু পারেনি শেখ মুজিবুর রহমানের একটা ভুল সিদ্ধান্তের কারণে। পাকিস্তান যখন দেখতে পায় তাদের কাছ থেকে পুরো বাংলা হাতছাড়া হয়ে যাচ্ছিল, তখন তারা প্রসঙ্গ টেনে আনে সাধারণ নির্বাচনের। 1970 সালে তারা সাধারণ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলে। যে পাক সরকারের সামরিক শাসন আমরা গণ অভ্যুত্থান করে মাত্রই ধ্বংস করে দিয়েছি, সেই পাক সরকারের অধীনে আবার সাধারণ নির্বাচন হতো এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা এবং এই গণ অভ্যুত্থানকে হত্যা করা। তৎকালীন সময়ে মাওলানা ভাসানী বলেছিলেন, নির্বাচনে পা না দিয়ে পূর্ব বাংলাকে স্বাধীন করো। এমনকি তিনি সে সময় স্লোগানও দেন, নির্বাচনে লাথি মার, পূর্ব বাংলা স্বাধীন কর। সে সময় অনেকে মাওলানা ভাসানীকে বাঙালি জাতির পিতা হিসেবে সম্বোধন করে এবং স্লোগানও দেয়। কিন্তু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ফাঁদে পা দেয় এবং সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে। তো পাকিস্তানের এই প্ল্যানটাও ঠিকমতো বাস্তবায়িত হয়নি। আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু বিজয়ী হওয়ার পরও পাকিস্তান তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। পাকিস্তানকে সমঝোতার সময় দেওয়াটা ছিল শেখ মুজিবের সবচেয়ে বড় ভুল। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ আসতে আসতে আসলে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। পাকিস্তান কিন্তু ততদিনে তাদের সৈন্যের বহর এবং অস্ত্রসমূহ বাংলাদেশে মজুদ করে ফেলে। আর 25শে মার্চ ঠিক কি হয়েছিল তা আমাদের সকলেরই জানা। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি আদৌ চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হোক? 1971 সালে ভারতের অভ্যন্তরে নাগাল্যান্ড, মিজোরাম, গোর্খাল্যান্ড এবং পাঞ্জাবে স্বাধীনতা আন্দোলন চলছিল। তারা চাচ্ছিল ভারত থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র গঠন করতে। এই সময়ে ভারত যদি পাকিস্তানের কোনো রাজ্যকে স্বাধীন করার জন্য মদত দেয়, তা ভারতের অভ্যন্তরীণ স্বাধীনতাকামীদেরকেই উস্কে দিত। কিন্তু ভারতের কাছে এটা আবার ছিল গোল্ডেন অপরচুনিটি, একদিকে তাদের চিরশত্রু পাকিস্তানকে কাউন্টার করা এবং অন্যদিকে বাংলাদেশে তাদের ফেভারেবল সরকার বসানোর। এই পুরো জিনিসটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে ভারতের পররাষ্ট্রনীতি কিভাবে চলে। ভারতের পুরো পররাষ্ট্র নীতি চলে ঋষি চাণক্যের চাণক্য নীতি অনুসরণ করে। এই চাণক্য সেই ব্যক্তি ছিল যিনি প্রথমবারের মতো মৌর্য সাম্রাজ্যের অধীনে পুরো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। চাণক্যের একটা ফেমাস লাইন আছে, ক্ষমতা অর্জনের লোভ ও অন্য দেশ বিজয়ের আকাঙ্ক্ষা কখনোই মন থেকে মুছে ফেলো না। সব সীমান্তবর্তী রাজাকেই সবসময় শত্রু বলে মনে করবে। ঠিক এই চাণক্য নীতিরই একটা আপডেটেড ভার্সন নিয়ে আসে ইন্দিরা গান্ধীর পিতা নেহেরু, যা আবার নেহেরু ডক্ট্রিন নামে পরিচিত। নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে বলেন, ভারত অবিসম্ভাবীভাবে তার আধিপত্য বিস্তার করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সকল রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ছোট রাষ্ট্রগুলো সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত থাকলেও রাজনৈতিকভাবে তাদের কোনো স্বাধীনতা থাকবে না। একবার ভাবুন তো, গত 15 বছরে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েও ভারতের অধীনস্থ ছিলাম না। শুধু বাংলাদেশ না, বরং নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কাকেও ভারত তাদের দাস বানিয়ে রাখতে চায়, এবং এর থেকে মালদ্বীপও কিন্তু বাদ যায়নি। দ্য ইন্ডিয়া ডক্ট্রিন বইটি পড়লে আপনি পুরো ব্যাপারটি বুঝতে পারবেন। আবার আগের প্রশ্নে ফেরত চাই, বাংলাদেশের কি আসলে ভারতের সহযোগিতা প্রয়োজন ছিল? বিশ্লেষণ ও সামরিক পরিসংখ্যান থেকে জানা যায়, 7ই মার্চে শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন এবং 12,000 মাইল থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দী করতে বলতেন, তাহলে পাকিস্তানি সেনাদের সাথে বাঙালি সৈন্য, পুলিশ, ইপিআর ও জনতার যে যুদ্ধ হতো তা অল্প দিনে সামান্য রক্তপাতে আমাদের দেশ স্বাধীন বা মুক্ত হতো। এমনকি ভারতের সহযোগিতা ছাড়াই শুধুমাত্র গেরিলা আক্রমণের মাধ্যমে আমরা আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলই স্বাধীন করতে পেরেছিলাম। Will you make any attempt at a conditional surrender? No, sir. The question is either we live or we die.
ভারত বারবার চেয়েছিল বাংলাদেশে তাদের পুতুল সরকার বসাতে। এমনকি যুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ যে প্রবাসী সরকার গঠন করতে চেয়েছিলেন, প্রধান রামেশ্বর নাথ কাও তাকে সরাসরি থ্রেট দেয় যেন নতুন কোনো সরকার গঠন না হয়। রয়ের প্রধান রামনাথ কাও এবং একজন কর্নেল এসে রীতিমতো আমার বাবাকে এবং ব্যারিস্টার আমির ইসলামকে থ্রেট দিয়ে যান যে সরকার করাটা উচিত হচ্ছে না। ভারতের আরেকটা বড় মাথা ব্যথার কারণ ছিল বাড়তে থাকা শরণার্থীদের চাপ। ভারতের অর্থনীতি মোটেও এত দৃঢ় না যে তারা এত শরণার্থীর সমস্যা চালাতে পারবে। লক্ষ লক্ষ লোক ভারতে আশ্রয় নিয়েছে, তাদের খাওয়া দাওয়ার সংস্থান, তাদের থাকার ব্যবস্থা, তাদের ট্রেনিং, এবং ভারতের সেই অর্থনৈতিক শক্তি নাই যে এই বোঝাটা বেশ কয়েক বছরের জন্য চলতে থাকবে। 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা যখন বিজয়ের একদম দ্বার প্রান্তে, ভারত তখন ভাবতে থাকে কিভাবে এই বিজয় তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। এতে অবশ্য ভারতের দুটি প্রধান স্বার্থ ছিল। প্রথমটি হচ্ছে পাকিস্তানকে কাউন্টার করা এবং দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশে তাদের নিজেদের পাপেট সরকার বসিয়ে পুরো বাংলাদেশকে আজীবনের জন্য নিজেদের দাস বানিয়ে রাখা। কোনো বন্ধুত্ব কিংবা মিত্রতা নয়। ভারতের এখানে সম্পূর্ণ নিজেদের স্বার্থ বাস্তবায়নই ছিল মূল লক্ষ্য। আর তাই স্বাধীনতার এত বছর পরেও ভারত আমাদের উপরে আধিপত্য ফলাতে দুইবার ভাবে না। বেঈমান, কত বড় বেঈমান হলে যে দেশটা একটা গোটা বাংলাদেশের জন্ম দিল, যে দেশটা না থাকলে একটা বাংলাদেশ হতোই না। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। তাই এখন সিদ্ধান্তটা আপনাকে এবং আমাকে নিতে হবে। আমরা কি ভারতের গোলাম হয়েই থাকবো নাকি নিজেদের মতো মাথা উঁচু করে বাঁচবো?